সকলকে শুভ সন্ধ্যা এবং অভিনন্দন। আজকের গুগল মিটে যারা এসছো প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে মূলত ইন্টারভিউয়ের কিছু সাধারণ বিষয় নিয়ে ডিসকাস করব এবং ফাইনালি ইন্টারভিউ প্রসেস তোমাদের ইন্টারভিউ কিভাবে সুন্দর হয়ে উঠতে পারে সেটাকে কোন ধাপে বা কোন টেকনিকে তোমরা পড়াশোনা করবে, কারণ যে ধাপটা পেরিয়ে এসছো তারপরে আরও একটা ভাইটাল স্টেপ হচ্ছে এই ইন্টারভিউয়ের জায়গাটা। আচ্ছা, এখানে এরকম কেউ আছো যে এটা ধরো প্রথম ইন্টারভিউ দিতে চলেছো, যে কোনো ক্ষেত্রে প্রথম ইন্টারভিউ দিতে চলেছো, সেরকম কেউ আছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, বেশ। হ্যাঁ স্যার আছি। আর বাকিদের তাহলে এর আগে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে? প্রথম? না না, আমি কি বললাম যে কোনো রকমের ইন্টারভিউ, সেটা তুমি কন্ট্যাকচুয়াল দাও বা তুমি অন্য যে কোনো ইয়েতে দাও, তুমি তো একটা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয়েছো, সেই অভিজ্ঞতাটুকু থাকলেই যথেষ্ট। একটা কি হয়, ধরো একেবারে যারা প্রথম যাচ্ছে আর অন্ততপক্ষে একটাও আগে ফেস করেছে, তাদের উভয়ের মধ্যে একটা পার্থক্য থাকেই। একটা ফার্স্ট ভিজিট, তার একটা আলাদা উত্তেজনা কাজ করে। সেটা উত্তেজনাটা বলতে পারো যে মনের আনন্দের উত্তেজনা হতে পারে, আবার মানসিক চাপ সেই সংক্রান্ত উত্তেজনা হতে পারে। যে কোনোভাবেই হোক একটা থাকে। তো এমনি প্রথম বিষয় যে যারা দিয়েছে তারাও এটা জানে যে প্রথমে একটু টেনশন বা ভীতি কাজ করলেও ইন্টারভিউ বোর্ডের ভিতরে গিয়ে পরিবেশটা এমনই থাকে যেখানে কোনো রকম ভীতি আর থাকবে না। তোমরা মেন্টালি এই দিক থেকে আগে থেকে তৈরি থাকতে পারো যে অন্ততপক্ষে তোমাদের ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো রকম ডিফিকাল্টি ফেস করতে হবে না। কিন্তু তাহলেও যতই আমরা বলি না কেন, একটা কোথাও চাপা টেনশন কাজ করে, আর ওইটাই হয়ে যায় আমাদের কাছে অত্যন্ত ক্ষতিকর। এমনিই তোমরা রিটিন পরীক্ষা দিয়েই বুঝতে পেরেছো যে জানা জিনিসও অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেছে। যারা 1 নাম্বার 2 নাম্বার করে মিস করেছো, জানা জিনিসও ভুল হয়েছে। তার কারণটা হচ্ছে ওই এক হতে পারে যে তাড়াহুড়ো, বা হতে পারে মানসিক কোনো চাপ, ওভার কনফিডেন্স ইত্যাদি বিভিন্ন কারণে হয়। তো তারই পুনরাবৃত্তি যেন আমাদের ইন্টারভিউ বোর্ডে না হয়, সেটাকে খেয়াল রাখতে হবে। যারা 9-10-এর ইন্টারভিউ বা এই SLSTর 9-10-এর ইন্টারভিউ দিতে চলেছ, যারা রয়েছে ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে এই SLSTতে তাদের এটা প্রথম, এবং আগে যা হয়েছে বিগত বছরগুলিতে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ যাই হোক না কেন, এবছরের ঠিক কেমন হলো সে বিষয়ে তোমাদের সম্পূর্ণভাবে সাহায্য করবে। তোমাদের বরাবরই সাহায্য করে এসছে আমাদের সুমন ভাই, তোমাদের বরাবরই সাহায্য করে এসছে। আর আজকেও ওকেই আমি বলেছিলাম যে তোমাদের উদ্দেশ্যে যাতে ওর এবছরের অভিজ্ঞতাটা একদম ভেরিফিকেশান থেকে ইন্টারভিউ বা ডেমো যাই হোক না কেন, তো ওর অনেক অসুবিধা ছিল, তা সত্ত্বেও ও তোমাদের হেল্প করার জন্যে আজকে
সম্মত হলো এবং দুজনে মিলে আমরা একটা মানে আজকের ডেটটাকে ফিক্সড করলাম। তোমাদের যা কিছু এবারের মানে ইন্টারভিউ নিয়ে যা কিছু বলার, আমি জাস্ট সূচনাটা করলাম। আর সুমন তোমাদেরকে সবটাই বলতে হবে একদম। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা সেক্ষেত্রে ইতিমধ্যেই হয়তো তোমরা তার কাছ থেকে কেউ কেউ জানতে পেরেওছো। হ্যাঁ, বরাবরের মানে হেল্পফুল একটি ছেলে। আচ্ছা, তাহলে সুমনের বক্তব্য দিয়েই স্টার্ট করা যাক। তারপরে তোমাদের কি তারপরেও যা যা কৌতূহল থাকবে, যা জিজ্ঞাসা থাকবে সেগুলো তোমরা বলবে। আর এটাই শুধু নয়, মানে এই মিটের পরেও ধরো আমাদের গ্রুপটা হয়েছে, তোমরা গ্রুপেও নানা রকম বিষয় জানাতে বা জানতে চেয়ে প্রশ্ন করতেই পারো। পরবর্তীতেও আমরা এরকম আরও অন্যান্য মানে এরকম মিট করব বা এর পরে আমরা কি করব সেগুলো আমরা এর পরে আলোচনা করছি। তো আগে সুমনের কাছ থেকে ওর এবারের এসএলএসটি ইন্টারভিউ অভিজ্ঞতাটা একটু শুনে নেওয়া যাক। ফার্স্ট ভেরিফিকেশনের ব্যাপারটা তুমি একটু বলো। স্যার, ভেরিফিকেশন তো সেন্ট্রালি হয়েছিল এবারে। তো সেন্ট্রালি যেমন ভাবে আমাদের ইন্টিমেশন লেটার দিয়েছিল তার আগে ভেরিফিকেশনের জন্য, ইন্টিমেশন লেটারে যেভাবে ডকুমেন্টস দিয়েছিল ওই ডকুমেন্টস গুলোই ফরফর সাজিয়ে রাখতে হয়েছিল। সেই সঙ্গে যেহেতু আমরা ইন সার্ভিসের জন্য এক্সট্রা কিছু ডকুমেন্টস ছিল, সেটা না বললেও চলবে যেহেতু বাকিরা ফ্রেশার রয়েছে ভাই বোনেরা। হ্যাঁ, বাকি সমস্তই নর্মাল, মানে একদম আমাদের যেটা আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে এমএ বা গ্রাজুয়েশন, 9-10 হলে গ্রাজুয়েশনও লাগতে পারে, কারো এমএও লাগতে পারে, যার যেটাই হাইস্ট নম্বর রয়েছে। ফাইনাল ইয়ারের মার্কশিট, যদিও বলবো সবগুলোই রাখা ভালো, চাইবে ফাইনাল ইয়ারটা। বিএড এর ফাইনাল ইয়ার মার্কশিট, বিএড এর যে এনসিটি অ্যাফিলিয়েশনটা রয়েছে সেই কপিটা অবশ্যই রাখতে হবে। এগুলোই দেখছি এবং এটা খুব দ্রুত ভেরিফিকেশন হচ্ছে, যদি না কোনো সমস্যা। হ্যাঁ, কারো যদি কাস্ট বা ইডব্লিউএস ইত্যাদি থেকে থাকে সেটা অবশ্যই লাগবে। ভেরিফিকেশন কোনো ঝামেলা নেই। একটু আগে বিউটি জিজ্ঞেস করছিল মনে হয় যে সেন্ট্রালি হবে নাকি জোনালি হবে। তো আমার মনে হয় জোনালি হলে অবশ্যই 11-12 আমাদের 11-12 এর সংখ্যা হচ্ছে 9-10 এর সংখ্যাটা যদিও কম, বাট চারদিকে তো ভেরিফিকেশনে প্রচুর ভুয়ো ঢুকে পড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ভুয়ো এক্সপিরিয়েন্স মার্ক, ভুয়ো ইডব্লিউএস সার্টিফিকেট। তো সেসবের কারণেই কিন্তু এসএসসি চাইছিল যাতে সেন্ট্রালি হলে খুব দ্রুততার সঙ্গে ব্যাপারটাকে ট্যাকল করা যায়। এবারে জোনালি হলে হয়তো সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে এখনো ঠিক আছে সেন্ট্রালি, বাট একটা হিউজ পরিমাণ যেহেতু পরীক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে কিন্তু জোনালি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুমনদার কাছে জানা হয়েছে যে যেটা আমাদের ওই এনসিটি অ্যাপ্রুভাল কপিটা আর তার সাথে কি ওই সব সার্টিফিকেটের ব্যাপার একটা ছিল, ওটা কিন্তু আমি অ্যাপ্লাই করিও নি, মানে অনেকে অ্যাপ্লাই করেও পাচ্ছে না। তো ওটা কি দরকার, মানে তোমাদের না ওটা কিচ্ছু লাগবে না। ওই যেটা কলেজ থেকে একটা কপি দিয়েছিল না, যেটা সিল করে, যেটা অনলাইনেও ডাউনলোড করা যায়, হ্যাঁ ওই 3 পেজের যেটা, হ্যাঁ ওইটাতেই কলেজের সিল দিয়ে যেটা থাকবে ওটাই। আচ্ছা, ওটা আমার ওই 2022-এ মানে সই করা ডেট দেওয়া আছে, তাতে অসুবিধা নেই তো? না আমারও তো পুরনো, আমারও বিএড এর সময়ই যখন পাস আউট হয়েছিলাম তখনকার। না, অ্যাফিলিয়েশন মানে সে তো কলেজ মানে লিগ্যালি যে চলছে সেটা সেই মানে স্ট্যাম্প সিল দিয়ে সই করা রয়েছে, মানে সেটা যে কোনো ইয়ারই হোক না কেন, ওটা নিয়ে প্রবলেম হয় না। আচ্ছা, দেবাশিস মনে হচ্ছে কিছু জানতে চাইছিলে। হ্যাঁ, আমি বলছি সুমনদা, ওই মার্কশিটটার সঙ্গে কি সার্টিফিকেটও চাইছি? না কোনো সার্টিফিকেট লাগছে না। আমার সার্টিফিকেট এমএটা উঠানো হয়নি আর কি, দূরে তো এই জন্য। না, সার্টিফিকেট লাগছে না, শুধু ফাইনাল ইয়ার মার্কশিট। যদি 9-10 এর ক্ষেত্রে হয়, কারো গ্রাজুয়েশনের বেটার থাকলে গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার, আর কারো এমএ বেটার থাকলে এমএ ফাইনাল ইয়ার।
আচ্ছা, থ্যাংক ইউ। এমএটা দিলে তাহলে গ্র্যাজুয়েশন লাগবে না? মানে ফর্ম ফিল আপের সময় কোনটা ইউজ করেছো? হুম। দুটোই দিয়েছি। আমি দুটোই দিয়েছি। হ্যাঁ, মানে কারো যদি গ্রাজুয়েশনে এমন নম্বর হয়েছে অ্যাবাভ 60, 10 মার্কস এসে যাবে, সেখানে গ্রাজুয়েশন শো করা যেতে পারে। তাহলে দেখা যাবে গ্রাজুয়েশন কম রয়েছে, এমএ তে অ্যাবাভ 60 রয়েছে, সেক্ষেত্রে আমি এমএ শো করবো। আচ্ছা, ঠিক আছে। তবে আমার মনে হয় সুমন, যদি এরকমটা করা হয় যে তোমার একদম মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত যা যা রয়েছে মার্কশিট, সার্টিফিকেট, তোমার এই যে সুমন যেগুলো বললো যেগুলো লাগছে সেইগুলোকে তুমি প্রথম দিক করে রাখো একটা ফাইলের মধ্যে করে, একদম। বাকিগুলোকে তুমি ওই ফাইলের মধ্যে অন্য জায়গাতে রাখো, যাতে না, আমি দুটো ফাইল করে নিয়ে গেছিলাম, সমস্ত ডকুমেন্টস একটা ফাইলে, আর ওনারা যেটা চাইছেন সেটা একটা ফাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতে পারলে খুবই ভালো। তাহলে তোমার কি হয়, মানে হয়তো এটা লাগছে বলে নিয়ে গেলে না, কিন্তু বাই চান্স কোনো কারণে এই ভুলটা হতে পারে, করা যাবে। হুম, ওদের কোনোটা সন্দেহ হলেই বলবে অমুকটা বের করবে। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, সমস্যা নেই। সেটাই। তাহলে ভেরিফিকেশনের ব্যাপারটা গেল, খুব একদম ইজি ব্যাপার, কোনো চাপের কিছু নেই, কোনো চাপ নেই। ভেরিফিকেশনে কোনো চাপ নেই। ভেরিফিকেশন 26-এর দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরে। ইন্টারভিউ সম্ভবত 7ই জানুয়ারির পরে, যতদূর শোনা যাচ্ছে। হ্যাঁ, সেরকম একটা দিয়েছে। আচ্ছা, এক মিনিট, পিঙ্কি আসছি। সুপর্ণা কিছু জানতে চাইছো, বলো। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম সুমনদার কাছে যে নিজেকে যেতে হবে ক্যান্ডিডেট নিজে, না অন্য কেউ গিয়ে শো করালেই হবে ভেরিফিকেশনের জন্য? মানে অন্য কেউ যাবে কেন, মানে নিজে যাওয়া যাবে না কেন, তার কি কোনো কারণ আছে, কোনো মেডিকেল গ্রাউন্ড? হ্যাঁ আছে। আমার যদি না মেডিকেল যদি মেডিকেল গ্রাউন্ড সিরিয়াস কিছু হয়, তাহলে কিন্তু একদম অথরাইজেশন লেটার ফেটার নিয়ে যেতে হবে। সেটা সামগ্রিকভাবে এড়িয়ে চলা চেষ্টা করা ভালো। যদি খুব মেডিকেল ইমার্জেন্সি না হয়, ক্যান্ডিডেট যাওয়াই বেটার। কেন, সেক্ষেত্রে ওই উনিটান্তি ক্যান্ডিডেট এসছেন, কি কারণে আসেনি, অনেক কিছু চেকিং হচ্ছে এইসব ব্যাপারগুলোতে। ও আচ্ছা, তা নিজে যাওয়াটাই সব থেকে বেটার। বেটার, হ্যাঁ। অবশ্যই অসুবিধা না হলে নিজে যাওয়াই better। অবশ্যই, মানে একান্তই অপারগ, সেক্ষেত্রে ঠিক আছে, অথরাইজেশন লেটার নিয়ে এবং মেডিকেল সার্টিফিকেট নিয়ে হয়তো যাওয়া গেল, কিন্তু পারতপক্ষে ওটাকে এড়িয়ে যাওয়াই বেটার। ঠিক আছে, তাহলে ভেরিফিকেশন নিয়ে মিটে গেল। তোমরা তাহলে ওইভাবে কাগজপত্র রেডি করে রাখবে একটা ফাইলের মধ্যে, তাহলে ওটা নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। নেক্সট এবারে আসি, যে যেটা নিয়ে মানে সর্বাধিক চাপ, সেটা হচ্ছে যে ইন্টারভিউ কেমন হবে, আমাকে অতিরিক্ত মানে প্রশ্নবাণে জর্জরিত করা হবে কিনা, ডেমো কেমন হবে ইত্যাদি। আচ্ছা, এক্ষেত্রে আমি নিজে একটা জিনিস জানতে চাইবো যে তোমাদের কি হয়েছিল, মানে আগে প্রশ্ন করার পরে ডেমো হয়েছিল, নাকি ডেমো হওয়ার পরে প্রশ্ন করা হয়েছিল? আমার ক্ষেত্রে আগে ডেমো হয়েছে, তারপর প্রশ্ন, মানে আমাদের রিজিয়নটাই তেমনই হয়েছে। সাধারণভাবে এমনটাই হওয়া উচিত। এটা নিয়ে একবার বোধহয় আমাদের যখন সাধারণ কোনো আলোচনা হয় তখন এরকম একটা বিষয় এসছিল। সাধারণভাবে ডেমো আগে হয়ে গেলে তারপরে যদি মানে প্রশ্ন হয়, তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সকলকেই, সেটা হচ্ছে যে তুমি যে বিষয়টাতে ডেমো দেবে সেই বিষয়টাতে খুব ভালো করে দখলটা রাখতে হবে। এক হচ্ছে যে যেটা পড়াচ্ছ সেই টপিকটার উপরে, আর তার অথরের উপরে, দুটো বিষয়ই। তাহলে তোমার ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে ডেমো আগে হয়েছে, তারপরে আচ্ছা বলো বলো। বেশিরভাগ মানে আমাদের রিজিয়নটা এমন হয়েছে, তার মানে এটা নয় যে সমস্ত রিজিয়নে হচ্ছে, কোথাও কোথাও আগে ইন্টারভিউ হচ্ছে। ওই বারাসাতে বা ইয়েতে কলকাতা থেকেও শুনছিলাম নাকি যে আগে ডেমো হয়েছে তারপরে প্রশ্ন হয়েছে, মানে ইন্টারভিউ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তেমন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আগে ইন্টারভিউ প্রসেস হয়েছে তারপর ডেমো হয়েছে। এবার প্রত্যেকটা নির্ভর করছে কতটা সময় রয়েছে না রয়েছে অনেক কিছুর উপর। যদিও 11-12 যদিও পরীক্ষার্থী সংখ্যা কম বলে একটু বেশি সময় পাওয়া গেছে, ইন্টারভিউটা সেভাবেই হয়েছে। তবে আমাদের কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একদম সাধারণ, মানে ইন্টারভিউ পর্বতেই জাস্ট আলাপচারিতা হয়েছে, তারপর 2 মিনিট ডেমো, বাড়ি চল।
আমি এর আগে যখন একবার মিট হয়েছিল মনে হয় আমার গতবার চাকরি পাওয়ার বছরের 9-10 অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলাম যে আমি ইন্টারভিউ দিয়েই বুঝতে পেরেছিলাম ইন্টারভিউ ভালো হয়েছে, যদিও আমি প্রশ্নের খুব বেশি উত্তর দিয়েছি এমন ব্যাপারটা ছিল না। যেহেতু আমাকে শুরুতে ঢুকলে যেটা আলাপচারিতে জিজ্ঞেস করা হয় কি করেন, তো সেক্ষেত্রে আমার যে মানে ওই প্রফেশনাল লাইফের মধ্যে যে শখের লাইনের ব্যাপারগুলো, তো সেগুলো যখন বলেছিলাম সেগুলো নিয়ে একটা হিউজ পরিমাণ টাইম চলে গেছিল। তারপর ওই কমন কয়েকটা প্রশ্ন, গোটা 5 প্রশ্ন জিজ্ঞেস করেছিল, ইন্টারভিউ হয়ে গেছিল। তো আমি এবার আরো কাজের পরিস্থিতি বেড়েছে, মানে আরো অনেক কিছু কাজ করছি, তো আরো অনেক কিছু জায়গা হয়তো বলার ছিল, আমি সেভাবে সেটাও প্রস্তুতি ছিল যে যদি নিজের সম্বন্ধে কিছু বলতে বলে সেদিকে নিয়ে যাবো, সেদিকটা আমার জন্য অবশ্যই অদ্ভুত ভাবে সেটা হয়নি। টোটালি হয়নি, যদি আমি প্রস্তুত ছিলাম হবেই এমন কোনো কথা নেই। তা হয়নি তারও কারণ আছে, কেন ওনারা জেনেই যাচ্ছেন 11-12 বেশিরভাগই টিচার আসছেন, অতএব কি করেন তার প্রশ্নটা বোকা বোকা হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি জাস্ট ইন্টারভিউ রুমে জাস্ট যখন ঢুকলাম দরজাটা খুলে, ওই আসবো স্যার বা ম্যাডাম বলার পর মানে সামান্য ধন্যবাদ বিনিময় করারও সুযোগ দেননি। ঢোকার সঙ্গে সঙ্গে একজন ম্যাডাম, দুজন স্যার ছিলেন, সোজাসুজি বললেন পেন নিন, ডাস্টার নিন, কি পড়াবেন পড়ান। স্টুডেন্ট কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন কোনো ভনিতা করার দরকার নেই, কি লিখবে পড়াবেন ডাইরেক্ট লিখে দিন। মানে কোন রকম পাঠ ঘোষণার জায়গায়ও যেতে দেয়নি, যেটা আমি প্রস্তুতি নিয়ে গেছিলাম। আমি ক্লাস 11 নতুন সিলেবাসে সাম্যবাদী পড়াচ্ছিলাম, তো যথারীতি সাম্যবাদী লিখে নজরুল সম্পর্কে আগে পড়া ভাঙার গান, প্রলয় উল্লাস, এই ব্যাপারগুলো একটু রিলেট করছিলাম, জাস্ট মিনিট 2 থেকে 2.5 মিনিট। যখন মূল সাম্যবাদী কবিতাটা পড়ানো শুরু করতে পারি, সাম্যবাদী বিষয়টা যখন ক্লারিফাই করছিলাম, বলেন ঠিক আছে চলে আসুন। স্বাভাবিকভাবে বোর্ডটা যখন মুছছি, ওই বোর্ড মোছা অবস্থা দিয়ে প্রশ্ন এসেছিল যে স্পেশাল পেপার কি ছিল। তো আমি ফিরে এসে চকরাসটা দেখে যখন বললাম যে স্পেশাল পেপার ছিল নাট্য সাহিত্য, সঙ্গে সঙ্গে নাটক কি প্রশ্ন এসেছিল, সেই সঙ্গে যারা ছিলেন মানে আমি অনেককে আমার গ্রুপে যারা আছে বাকিরা তারা শেয়ার করছিলাম, ইন্টারভিউ দিয়েছে, প্রশ্নের সংখ্যা কিন্তু প্রায় 22-23 তো হবে। শুরুতেই প্রশ্নের ছিল এরকম ব্রাত্য বসুকে চেনেন কিনা, যদিও মানে লাকিলি আমি নাট্য সাহিত্য যেহেতু ব্রাত্য বসুটা দেখে গেছিলাম, তাহলে সত্যি অপ্রস্তুত করতাম। একদম ব্রাত্য বসুকে চেনেন কিনা, ব্রাত্য বসু কয়েকটা নাটকের নাম বলুন, সম্প্রতি কি পুরস্কার পেয়েছে, কোন নাটকের জন্য পেয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রশ্ন, প্রায় 7-8খানা প্রশ্ন ব্রাত্য বসু। তারপর স্বাভাবিকভাবে নাটকের যে ভাগগুলো রয়েছে, নাট্যকাব্য, কাব্যনাট্য, সাংকেতিক নাটক ইত্যাদি কাকে বলে, পার্থক্য কি, তারপর 11-12 এখন সিলেবাসে কোন নাটক রয়েছে, আগে কি ছিল এখন কি আছে, গুরু নাটক পড়িয়েছেন কিনা ক্লাসে, তারপর গুরু নাটক থেকেও প্রায় গোটা 10 প্রায় প্রশ্ন করেছিলেন। শেষে একদম যখন নাটকের পাঠ শেষ, শুধু একদম শেষে একজন স্যার ছিলেন, জিজ্ঞেস করেছিলেন ব্যাকরণ পড়ানো হয়, একটা ব্যাকরণ পড়াই, ব্যাকরণের কি পড়ান, স্বাভাবিকভাবেই সবকিছু পড়াই, শুধু প্রত্যয় বাদ দিয়ে বাকিগুলো বলেছিলাম। তো খুব সোজা প্রশ্নই জিজ্ঞেস করেছিল। বর্ণালী কিছু বলতে চাইছিলে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে সিচুয়েশন বেসড ভাবে কি কোনো কোশ্চেন করেনি? আর বিএড না, আমার ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু হতে পারে। মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, 11-12 ইন্টারভিউর ক্ষেত্রে কি হয়েছে, প্রায় বেশিরভাগটাই কিন্তু ইন সার্ভিস টিচার ছিল। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিছু ফ্রেশার ছিল, মানে এটা কমনলি তো আমরা সবাই জানি, অন্য কোনো সাবজেক্ট ছিল, বাংলার ক্ষেত্রে খুব একটা হয়নি। আমাদের ক্ষেত্রে মানে ব্যাপারটা একটা সেন্টিমেন্ট কাজ করছে, ইনারা টিচার হয়ে এসেছেন, তো স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রকল্প থেকে প্রশ্ন আছে, স্যার যেটা বললেন, তার মানে এমন নয় যে 9-10 জিজ্ঞেস করবে না। সেখানে কন্যাশ্রী প্রকল্প, মেনটেনিং প্রকল্প জানেন কিনা, কি হয় এটা জিজ্ঞেস করতেই পারে, সিচুয়েশন বেস প্রশ্ন আসতেই পারে, অবশ্যই। আমার মনে হয় যে আসবেই না। হ্যাঁ, এমনকি দেখা যাচ্ছে যে 9-10-এ ছিল, আমারটাই 3 জন ছিল। আর নয় কি একটা করেই হচ্ছে না, 2-3টে টেবিল হচ্ছে, মানে একটা সাবজেক্টের জন্য? না, আমাদের সময় যেহেতু 11-12 এর তো স্টুডেন্ট পরীক্ষার্থী কম, সেক্ষেত্রে জোনে 2টো করে টেবিল হচ্ছিল, সব সাবজেক্টে 2টো করে টেবিল ছিল। আমাদের সঙ্গে বাংলা ইংরেজি একসঙ্গে চলছিল। মানে বাংলা একটাই চলছিল তাই তো? জেনারেল ছিলেন ওনারাই প্রস্তুতি নিয়ে যাচ্ছেন বা আলাদা আলাদা?
বাংলার দুটো টেবিল, ইংরেজির দুটো টেবিল, মানে সেপারেট দুটো রুমে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মোহাম্মদ, বলো কি জানতে চাইছো? হ্যাঁ স্যার, বলছিলাম আমি তো এমএটা ডিস্টেন্সে করেছি, ওখানে তো আমাদের স্পেশাল পেপার বলে কিছু হয় না, এই বিষয়টা আমি কিভাবে ব্যাখ্যা করব? স্পেশাল পেপার হয় না, বলে দেবে যা যা আছে, যা আছে তাই বলবে। বলছি যদি বাই এনি চান্স ব্যাড লাক অনুযায়ী আমাকে প্রত্যয় করাতে বলে, আমি কি করবো? সেই মুহূর্তে এমনিতে প্রত্যয় আমার মাথার উপর দিয়ে যায়। আরে প্রত্যয় দেখো, তোমার যদি মনে হয় যে আমাকে এটার উপর দিলে পরে আমার সমস্যা হবে, এখন হ্যাঁ তারাও নির্বাচন করে দিতেই পারেন। হ্যাঁ না স্যার, আমি তো দেবো না কোনো মতেই, কিন্তু বলছি বাই এনি চান্স যেহেতু আমার স্পেশাল পেপার ভাষা, তো ওনারা বলতেই পারেন যে চলো তুমি প্রত্যয় যে ডিমালো সাত থেকেই প্রায় এড়িয়ে যাবে। তো তখন আমি কিভাবে সিচুয়েশনে ট্যাকেল করে বুঝতে পারছি না। দেখো, ট্যাকেল করার তো কিছু নেই। তোমাকে যদি তারা বলেন যে প্রত্যয়ের উপর ডেমো দিতে, তুমি তো যদি বলো যে না আমি এটার উপর দিতে পারবো না, তাহলে হবে না। মানে এটা একেবারেই মানে 100% নেগেটিভ হয়ে যাবে। তোমাকে দিতে হবে। তাহলে তোমার যেটার উপর দুর্বলতা রয়েছে বলে মনে হচ্ছে, তুমি সেটার উপর দাও না। তুমি তার উপরে ডেমো তৈরি করো। তুমি তো এর আগে বেশ কয়েকটা পাঠিয়েছো। তোমার এমনি আমার যেটা মনে হয়েছে, তোমার ধরন আমি তোমাকে বলেওছি যে তোমার পড়ানোর টেকনিক, ধরন সব একদম পারফেক্ট, ওকে আছে। প্রত্যয়টা নিয়ে তোমার যদি সমস্যা থাকে তুমি তৈরি করো, প্রত্যয়ের উপর তৈরি করো। অন্তপক্ষে ডেমোটা দিয়ে তোমাকে যদি বেসিক কিছু প্রশ্ন করে, খুব ডিপে গিয়ে হয়তো প্রশ্ন করলো, তুমি উত্তর দিতে পারলে না, সেটা হতেই পারে। সে যে কোনো ডেমো থেকে তোমাকে যদি দেখা যায় যে প্রশ্ন করলো, তুমি উত্তর মানে না থাকতেই পারে আমার কাছে, সেটা কোনো দোষের নয়। কিন্তু ডেমো দিতে বললো অথচ তুমি সেটাতে মানে অপারগ হলে, সেটা খুব খারাপ হয়ে যাবে। অতএব তুমি রেডি করো। আর আমার যেটা মনে হয়েছে তুমি পারবে। তোমার মানে আমি বাকিদেরও যেমন যা ফিডব্যাক আমি দিয়েছি, তোমাকেও আমি বলেছি এর আগে। কিন্তু এটা যেহেতু স্পেশালি তুমি প্রত্যয়টা নিয়ে বললে, সেজন্য আমার তোমাকে এটা বলার যে তুমি প্রত্যয়টার উপরেও তুমি রেডি করো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। চিন্তা নেই, হয়ে যাবে। একটা কথা বলবো ম্যাডাম। হ্যাঁ বলো। বলছি যে যদি এরকম কিছু ওনারা বলেন প্রত্যয়ের ক্ষেত্রে, যেহেতু সবারই একটা ভীতি এই জায়গাটাতে থাকে, তো ওখানে তো সময় পাওয়া যাবে 5 মিনিট বদলে, তাই না সুমনদা? 5 মিনিট নিচ্ছে? অত দিচ্ছে না, মানে ব্যাপারটা হচ্ছে। আর আমি বলে দিই, 19 কিন্তু একটা হিউজ ভিড় থাকবে পার ডে ইন্টারভিউ নেওয়া। সেক্ষেত্রে আমি ভাবছি যে প্রত্যয়ের একদম সূচনার জায়গাটা, ওই আমি এটাই বলতে চাইছিলাম যে আমি হট করে আমি প্রত্যয় নির্ণয় ঢুকে পড়বো না। প্রত্যয় কি, প্রাতিপাদিক কি, আদেশ কি, গুণ কি, এই বিষয়গুলো মানে হ্যাঁ, 4 মিনিট পেরিয়ে যাবে। প্রকৃতি এবং প্রত্যয় কি, এই কথাটা বলতেই তো 5-7 মিনিট যাবে, বোঝাবে। হ্যাঁ তাতে করে প্রত্যয় যদি, হ্যাঁ আমি অবশ্যই যাদের লিঙ্গুইস্টিক আছে প্রত্যয় তৈরি করা রাখা যেতেই পারে, কিন্তু আমি হট করে কৃতপ্রত্যয় বা তদ্ধিতপ্রত্যয় নির্ণয় কেন যাব? আগে প্রত্যয়ের বিষয়টা তো ওনারা যদি বলেন সেটা কি নাকচ করে দেওয়াটা খুব মানে না, বাজে একদম বিষয় নয়। হবে। একদম না। আচ্ছা, ভজ কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার, আমার প্রশ্ন ছিল কয়েকটা। হ্যাঁ বলো বলো। স্যার আমার তো স্পেশাল পেপার আছে লোকভাষা, লোকসাহিত্য। তো করোনার সময় আমি এমনি করেছি, তো সেই সময় আমার স্পেশাল পেপারে সেরকম পড়া হয়নি। তো এই ক্ষেত্রে আমি কি বলবো আর কি, মানে সেভাবে তো পড়া হয়ে ওঠেনি আমার। লোকসাহিত্য দেখো, তখন পড়া হয়নি, এখন পড়তে হবে। অন্য কোনো বিকল্প নেই তোমাকে। তাহলে এখন লোকসাহিত্যের উপরে তুমি, হ্যাঁ, হার্ড কপি না পাও তুমি ইবুক কালেক্ট করো। আমি কিছু লিঙ্ক দিতে পারি যেখানে লোকসাহিত্যের উপরে নানা রকম প্রশ্নোত্তর আমি একটা সময় রেডি করেছিলাম, সেটা আমি লিঙ্কটা দিতে পারি, হয়তো কিছুটা হেল্প করতে পারে।
কিন্তু তোমাকে তো অন্ততপক্ষে লোকসাহিত্যের উপরে কিছু বইয়ের নাম, হ্যাঁ, লেখকের নাম বা যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তাদের সম্পর্কে, এবং আমাদের লোকগান রয়েছে, প্রবাদ রয়েছে, ছড়া রয়েছে, এগুলো সম্পর্কে একটু তোমাকে চর্চা করতেই হবে। হুম। আর লোকসাহিত্য বিষয়টা যেহেতু একটা মানে ইন্টারেস্টিং বিষয়, তোমার স্পেশাল পেপার, তোমাকে সেখান থেকে প্রশ্ন করতেই পারে, ফলে তোমাকে পড়তেই হবে। তোমার এখানে অন্য কোনো বিকল্পের কথা ভাবাই যাবে না, পড়তে হবে। না, লোকসাহিত্য হলে অবশ্যই যদি স্পেশাল পেপার কি জিজ্ঞেস করে, লোক থেকে প্রশ্ন হবে। হুম। মানে আমাদের সময় তো প্রচুর বন্ধু বান্ধবকে করেছে। আমার একটা বন্ধু লোকসাহিত্য ছিল, যদিও সে পারেনি। লোক মানে একদম ইজি একটা প্রশ্ন, লোক নিরুক্তি কি জিজ্ঞেস করেছে, হুম। কিন্তু সেই মুহূর্তে আর বলতে পারেনি। বা তোমার এলাকায় কি লোক উৎসব হয়, যে পরব গুলো রয়েছে, হ্যাঁ, ঠিক। লোক ভাষা, লোকটা একটা এমন জায়গা না, সব জায়গায় ঢুকে পড়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সাহিত্য, ভাষা, সব জায়গায় লোক ব্যাপারটা রয়েছে। একদম। আচ্ছা, সাবিনা কিছু বলছিলে বোধহয়। হ্যাঁ স্যার, আমি সাহিত্যের ইতিহাস মানে স্পেশাল পেপারটা থেকেও বলতে চাইছি আর সাহিত্যের ইতিহাস থেকেও কিছু জানতে চাইছি। আর আমি যেহেতু এমএটা ডিস্টেন্স মোডে করেছি, সেই কারণে আমার স্পেশাল পেপার কথা সাহিত্য ছিল। এখন ওই সিলেবাসটা পাচ্ছি না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমার যে উপন্যাসগুলো পড়া আছে, কিন্তু উপন্যাস বা ছোট গল্প কিছু কিছু ভুলেও গেছি। তো ওটা আমি কিভাবে রেডি করব, আর আমাকে কত দূর পর্যন্ত পড়তে হবে? মানে এটা তো কোনো সিলেবাস হয় না কথা সাহিত্যের। মানে আমার স্পেশাল পেপারটা ছিল কথা সাহিত্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস হচ্ছে আমি চর্যাপদ থেকে যদি শুরু করি, তারপরে আমি আর কোথায় শেষ হব, মানে আমি থামবো কোথায়? ব্রাত্য বসু, বাস্তব বসু। সাহিত্যের ইতিহাস, একবারে আধুনিক যুগ, যারা এখনো লিখছেন। হ্যাঁ, সেইটা তাহলে চর্যাপদ থেকে আমি বাক্য বসু পর্যন্ত চলে গেলাম, তাহলে আমার মাথাটা তো একটা ওইটা। আর হচ্ছে কি যে কবিতা এবং গদ্য এবং এই যে ব্যাকরণ বিষয়, যে আমি দেখছি বাংলা বিষয়ের ক্ষেত্রে সবাই ম্যাক্সিমাম কবিতা চুজ করছে, ফলে একটা ওই মুখস্থ বা আবৃত্তির একটা কথা চলে আসছে, আত্মস্থ ব্যাপারটা আসছে না। আমি যখন পড়াই তখন সবাই, সব টিচারই যে শুধুমাত্র আবৃত্তি করে নিয়ে যায় এমনটা তো নয়। বাংলা টিচার মানেই যে তিনি শুধু আবৃত্তি করবেন বা মুখস্থ বলে যাবেন এমনটা নয়। দাদা যেমন বললেন যে একজনকে বলেছে খেয়া শুধু লিখে দেখাতে, মানে তিনি এমন হতেই পারে যে তারা লাইনটা ভুলে গেছে, হতেই পারে। তাহলে যে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা, আমাদের যে অভিষেক কবিতাটা আছে, ওই অভিষেক কবিতাটা আমাকে যদি হঠাৎ করে বলে অভিষেকটা লেখো, তাহলে আমি কিভাবে লিখবো? ভয়ের ব্যাপার। আচ্ছা, আমি একটা বলি, মানে আমার যেটা মনে হয়েছে, যে খেয়া কবিতাটাকে লিখতে দিয়েছিল না, আমি শোনার পর আমার যেটা মনে হয়েছে, হতে পারে ওনার হ্যান্ড রাইটিং এর কিছু সমস্যা আছে, যেটা দেখার জন্য মানে দেখাবে অক্ষরগুলো এমন ভাবে লিখছে, বাকি অংশটা সন্দেহ হয়েছে যে আপনি বোর্ডে কিছুটা লিখুন। তো কিছু লেখার ক্ষেত্রে হয়তো যেটা পড়াচ্ছিলেন সেটা লেখার কথা বলেছে, কিংবা উনি খেয়া কবিতাটা বলতে গিয়ে শুরুতেই হয়তো ফাম্বল করে কোনো লাইন হয়তো এলোমেলো করেছেন, যে কারণে ওটার জন্য না হুট করে সবাইকেই কমনলি লিখতে বলবে, এটা মানে একদম 0.1% সম্ভাবনা। এটা মানে অত্যন্ত ব্যতিক্রমী একটা ব্যাপার, ওটা নিয়ে অত ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। মানে সত্যি আমি ভাবতে গেছি যে অভিষেকটা ভেবে আমি তো ভীষণ ভাবতে গেলাম যে এই 105 লাইন বা 3 লাইন কবিতা আমি যদি মুখস্থ করি, ব্যাস ওখানেই আমি চলে যাবো, আর আমার কিছু পড়তে হবে না, 1 নম্বর কথা। আর আমার সাহিত্যের ইতিহাসে ব্রাত্য বসুই পর্যন্তই পড়তে হবে, মানে আমার তো দেখি আরো ভালো হয়। আসলে কথা সাহিত্যের বলুন বা নাট্য সাহিত্যে বলুন, যে কোনো ক্ষেত্রে আমাদের সাহিত্যের ইতিহাসে যদি আমি ইন্টারভিউতে মুখোমুখি হই, তাহলে চর্যাপদ বা প্রাকচর্যা থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত যে কোনো ক্ষেত্র ধরে প্রশ্ন হতেই পারে। আর কথা সাহিত্য যেখানে স্পেশাল পেপার, সেখানে বর্তমানকালে কারা কারা লিখছেন, হ্যাঁ, কারা কারা পুরস্কারপ্রাপ্ত রয়েছেন, তাদের কোনো লেখা পড়েছেন কিনা, সম্প্রতি কোনো লেখা পড়েছেন কিনা, এরকম প্রশ্ন হতেই পারে। হ্যাঁ, তো সেটা
অন্য কিছু না, একটু এই সাম্প্রতিক কথা সাহিত্য বিষয়ে একটুখানি নেটেই নাড়াচাড়া করুন, দেখুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। আমি যেটা করেছিলাম ওই পরীক্ষার আগের দিনই কি করলাম যে যে নাটকগুলো সত্যি আমার পড়া প্রশ্ন আসতে পারে, যেমন মুক্তধারা, রক্তকরবী, বিষয়টা একটু একটু কনসেপ্ট মাথায় আছে পুরো বিষয়টা, আমি কি করলাম নেটে সার্চ দিয়ে না বিষয়বস্তুগুলো দেখে নিলাম একটু, আচ্ছা যে কি 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 ঘটনাটা ছিল, মূল ঘটনার প্রেক্ষাপটটা কি, চরিত্রগুলো কি ছিল, কি বলতে চাইছিল বিষয়বস্তুটা, সেটা একটু দেখে যাওয়াই ঠিক আছে। কেননা সত্যি বলতে এখন যদি বলা হয় আরণ্যক উপন্যাসটা আবার নতুন করে পড়তে সমস্যা, কিন্তু প্রশ্ন করতেই পারে তারও মারো কি, হ্যাঁ তখন তো বিপদে পড়ে যেতে হবে। আর অভিষেক যদি লিখতে দেয়, যেটা নিয়ে টেনশন হচ্ছে, অভিষেক লিখতে দিলে একেবারে সোজা সোজা কথা, হ্যাঁ, বিদায় এবে দেহ বিধুমুখী, তরাই আমি আসিব ফিরিয়া, মানে তাহলে তো ওখানেই গেল। না, ওই জন্যই তো পরের লাইনটা, তরাই আমি আসিব ফিরিয়া। আর হবে না স্যার, 10 বছর আর পরীক্ষা না। দেবে না, ওরকম দেবে না, চিন্তা নেই। হ্যাঁ, আর হ্যাঁ ওই কবিতাটা নিয়ে আমারও একটু লাগছে যে সবাই কবিতা পড়ছে, আমার মানে কবিতা একটু না না, ওরকম কোনো ব্যাপার নেই। কবিতা, গদ্য যা খুশি করানো যেতে পারে, তবে যেটা ট্রেন্ড সেখান থেকে একটু ডিফারেন্ট ধর্মী কিছু করাটাই বেটার। হ্যাঁ, তাতে তারাও একটা নতুন স্বাদ পান, আর নিজেরও ক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, তো চিন্তা নেই, অত কিচ্ছু ভাবতে হবে না। এতদূর যখন আসা গেছে তখন বাকিটাও বেরোনো যাবে। হবে হবে না, এটা নিশ্চিত। 11-12 হ্যাঁ এটা একটা খুব সিট কম ছিল, সমস্যা ছিল, কিন্তু আমিও নিশ্চিত প্রচুর ফ্রেশার 9-10 পাবি, কোনো ব্যাপার নয়, পাবি। কেননা 9-10 যারা ডাক পেয়েছে ভালো নম্বর আছে বলেই ডাক পেয়েছে, অতএব তারা কমপ্লিট করে পারবে, যথেষ্ট সিট রয়েছে, পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দাদা। হুম 9-10 তো মানে ক্যান্ডিডেটও প্রচুর রয়েছে, সিট যা রয়েছে তার থেকে ক্যান্ডিডেটই বেশি, মানে যা ডাকার কথা ছিল তার থেকে মানে 400-500 বেশি ডাকতে হয়েছে। আরে আপনার তো একটাই সিট লাগবে, সমস্যা কি, এতগুলো সিট আছে। না সবাই একটা লাগবে, সবাই একটা নিলেও তো সিট বেশি না, মানে যা সিট তার থেকে তো 400-500 বেশি দেখেছে, এবার সবাই তো বলছে আমার একটাই লাগবে, অ্যাকচুয়ালি আমার একটা লাগবে না, আমার একটা ছিনিয়ে আনতে হবে। ওইটাই তো স্ট্র্যাটেজি। ওটাই তো চাপে যে কিভাবে, কারণ এত গায়ে লোক, এত গায়ে নম্বর, একই নাম্বার এতজন পেয়েছে, হ্যাঁ এবং সবারই মোটামুটি মানে এরকম তো কেউই যাবে না যার কোনো প্রিপারেশন নেই, সে ইন্টারভিউ বোর্ড দেখতে কেমন কজন বসে আছে তাই গুনতে যাচ্ছি, তো সুতরাং চাপটা খুব বেশি লাগছে। অবশ্যই। আর আমাদের যাদের অনেক বয়স হয়ে গেছে, মানে আর কোনো সুযোগ নেই জীবনে, মানে এরপরে আর কোনো সুযোগই নেই, কোথাওই নেই, মানে এসএসসি কেন কোথাওই নেই, যে আমাদের আরো বেশি একটু চাপ। অবশ্যই এটা ঠিক। হ্যাঁ, তবে একই নম্বর পাওয়া অনেকেই আছে, এই জন্যই তো ইন্টারভিউ যে 20 নম্বর, ওটাই পার্থক্য গড়ে দেবে। সেটা তো তখনই পার্থক্য গড়বে না যখন আমার মানে আগের জন বা পিছনের জনের থেকে আমারটা বেটার হবে, এবার সেই বেটারটা কিভাবে হবে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। বেটার ওই একটু কনফিডেন্স রাখতে হবে, বেটার তো হবে, মানে এমন তো নয় যে আমি কিছু জানি না, ওই ব্যাপারটা যদি হয় যে আমার চেয়ে সবাই ভালো দেবে, এই ভাবনাটা থাকলে হবে না। মানে ওই মিউজিক্যাল চেয়ারে যেমন না, দৌড়ানোর সময় একটু চেয়ারের কাছে এসে থেমে যেতে হয়, যাতে আমি চেয়ারটা পেতে পারি, একটা চেয়ার তো কম থাকবে স্বাভাবিক, কিন্তু নিজের চেয়ারটা নেওয়ার জন্য একটু স্ট্র্যাটেজি খাটাতে হবে, মানে একদম পাগলের মতো ছুটতে আরম্ভ করলে চারদিকে। স্ট্র্যাটেজিটাতেই তো চাপ হয়ে যাচ্ছে, কি স্ট্র্যাটেজি আমি সেটাই মাথা থেকে বার করতে পারছি না। এতজন এত স্ট্র্যাটেজি বলছে, করোনা কথা স্ট্র্যাটেজি তো ক্লিক করবে। ঠিক তাই। ও দাদা, হ্যাঁ তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি, দেখো। দেখলাম, ওটা আমি রিপ্লাই দিচ্ছি পরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
তাহলে মোটামুটি একটা ধারণা সকলেই পেলে। পড়াশোনা যেমন চলছে চলুক। স্পেশাল পেপার অনুযায়ী আমি অনেক আগে আমাদের মক টেস্ট ওয়েবসাইটটাতে কিছু টেস্টের মানে সেট করে দিয়েছিলাম। তোমরা নিজের নিজের স্পেশাল পেপার অনুসারে সেগুলোকে দেখতে পারো, দিতে পারো, হয়তো কিছু রিভিশন হতে পারে, কাজে লাগতে পারে। আর গ্রুপে তো আলোচনা হবেই। ডেমোর ব্যাপারটাও যা বললাম, প্রত্যেকেই ডেমোটা করো, পাঠাও ইত্যাদি। আজকে থেকে এই আলোচনার নির্যাস যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের একটা আলোচনা মানে সিরিয়ালি একটা আলোচনা করলে আমাদের ভালো হয়। ঠিক আছে, সেটা হবে। তারপরে আবার নেক্সট স্টেপে আমরা কি করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সুমনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানালে। আর বেস্ট অফ লাক প্রত্যেককে, সুমনকে তো অবশ্যই, বাকিদেরও। আমাদের পরবর্তী আলোচনা কি হচ্ছে না হচ্ছে আমরা গ্রুপে একটু সকলের নজর রেখো, আর গ্রুপের সঙ্গেই কানেক্টেড থেকো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি। সকলকে শুভরাত্রি।